লঞ্চ বাসে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। তারা ভাড়া ঠিকই বাড়াইছে কিন্তু লোক কম নিতেছে না। 400 টাকা করে ভাড়া নিতেছে কিন্তু যাত্রী পুরো লঞ্চ ভর্তি। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি করোনা আরো বৃদ্ধি পাবে। একজন বা দুজন মানুষ উঠতে পারে, 100 জন মানুষ গেটের সামনে দাঁড়িয়ে থাকে। 1.5-2 ঘন্টা দাঁড়ায় থাকার পরে গাড়িতে ওঠার পরেও দেখা যাচ্ছে যে আমাদের ভাড়াটা বেশি। করোনায় আজ সর্বোচ্চ প্রায় 6,500 আক্রান্ত, মৃত্যু 59। হাসপাতালে খালি নেই আইসিইউ এবং শয্যা। হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি। আসতে পারে কঠোর বিধি নিষেধ, আভাস প্রধানমন্ত্রীর। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের আহ্বান পরামর্শক কমিটির। 14 এপ্রিল পর্যন্ত বন্ধ কক্সবাজার, 371টি ইউনিয়নে নির্বাচনে স্থগিত। করোনায় বাধাগ্রস্ত হবে না পদ্মা সেতুর কাজ, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। বর্ষার শেষে সড়কে পিচ ঢালাই, 2022-এর মার্চেই খুলে দেওয়ার আশা। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সদরঘাটের প্রতিটি লঞ্চের ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। সামাজিক দূরত্বের নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক। এতে ক্ষুব্ধ যাত্রীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী কথা ছিল বৃহস্পতিবার থেকে প্রত্যেকটি লঞ্চ ছাড়বে অর্ধেক যাত্রী নিয়ে, কিন্তু সরেজমিনের চিত্র পুরোপুরি উল্টো। সদরঘাট ঘুরে দেখা যায় প্রত্যেকটি লঞ্চের ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। প্রত্যেক যাত্রীর পাশে জায়গা ফাঁকা রাখার নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক, যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান যাত্রীরা। 60% ভাড়া বাড়াচ্ছে কিন্তু যাত্রী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অর্ধেক যাত্রী তো কোথাও কোনো উদ্যোগ নেই। 400 টাকা করে ভাড়া নিতেছে কিন্তু যাত্রী পুরো লঞ্চ ভর্তি। লঞ্চে তো অর্ধেক যাত্রী নেবে, সেটা কিন্তু করতেছে না। আগের পরিমাণ দ্বিগুণ ভাড়া নিচ্ছে, কিন্তু ঠিকমতো তারা সামাজিক দূরত্ব বজায় রাখেন। তাদের সংখ্যা গাদাগাদি করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ডেকে এভাবে যাত্রী নিয়ে লঞ্চ থেকে উল্টো করোনা ছড়াতে পারে। গায়ের ফেগা লোক সব ভর্তি লোক, করোনা বাড়বে আরো এরকম হলে। আগে যেরকম নিচ্ছে যাত্রী, আজকেও সেরকমই নিতেছে। গায়ের উপরে গায়ে কোনো ফাঁকা নেই। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি করোনা আরো বৃদ্ধি পাবে। যেহেতু ভাড়া বেশি নেবে, তাহলে ভাড়া করে নিতে হবে। একজনের সিটের পাশে আরেকজন সিট খালি থাকে, ভাড়া বাড়াবে। এখন সিট তো আগের মতোই আছে, যে আমাদের পাশে যেরকম লোক চাপাচাপি করে আছে, কিন্তু ভাড়াটা বাড়িয়ে নিতেছে কেন? বিএডব্লিউটি বলছে নির্দেশনা মানাতে ম্যাজিস্ট্রেট সহ মাঠে রয়েছেন তারা। শুক্রবার থেকে ডেকে রং করে সিট নির্দিষ্ট করে দেওয়া হয় বলেও জানায় সংস্থাটির সদরঘাটের ট্রাফিকের প্রধান। মালিকদের সাথে মিটিংয়ে বসেছি এবং তারা আজকে সিদ্ধান্ত দিয়েছে যে তারা প্রতিটা লঞ্চে আপনার ডেকে তারা সেই জায়গাগুলো চিহ্নিত করে দিবে, যেটা 3 ফিট দূরত্বে প্রতিটা যাত্রী বসবে। আমরা ডেকে যখন ক্রস দিয়ে দিব 3 ফিট পর পর, তখনই তাদের অর্ধেক যাত্রী, তাদের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী হয়ে যাবে। সেটা কালকে থেকে বাস্তবায়ন হবে। প্রতিদিন ঢাকা থেকে দেশের 22টি জেলায় অর্ধশতাধিক লঞ্চ ছেড়ে যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখা, অন্যদিকে হুট করে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের ঘোষণায় ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে নগরবাসীর। করোনা সংক্রমণ রোধে গণপরিবহনে যাত্রী সেবার নতুন নিয়মের দ্বিতীয় দিনেও ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। আবার বাসে আসন পেলেও অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের। তবে পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। রাজধানীর গুলিস্তান থেকে বনানী যাওয়ার পথে বাংলা মোটরে মোটরসাইকেল থেকে যাত্রী নামিয়ে দেয় পুলিশ। ট্রাফিক পুলিশের সঙ্গে তাই বাকবিতণ্ডায় জড়ান রাইড শেয়ারিং পেশায় জড়িত মুস্তাকিম। সপ্তাহখানেক আগে জানাতো তো এরকম ভাবে প্রিপারেশন নিতাম আমরা। প্রথম পর্যায়ে আমরা নিষেধ করতেছি, কিছু কিছু ক্ষেত্রে মামলাও দিচ্ছি। করোনার সংক্রমণ রোধে বিআরটি এর রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের ঘোষণায় বাইক নিয়ে বিপাকে পড়েন চালকেরা। সড়কের মোড়ে মোড়ে মোটরসাইকেল নিয়ে এক প্রকার লুকিয়ে যাত্রী বহনের চেষ্টা করতে দেখা গেছে তাদের। অনেকে যাত্রী বহন করে পড়েছেন মামলার মুখে। বাসে 2 জন করে যাত্রী বসতেছে, সিএনজিতে 3-4 জন করে বসতেছে। স্যানিটাইজার দিয়া তারপর আমরা যেন
পরিবহন করতে পারি আমাদেরকে সেই সুযোগটা যেন করে দেয়। গণপরিবহনের দিকে কর্তৃপক্ষের কোনো নজর না থাকলেও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাইড শেয়ারিং সার্ভিস বন্ধে ভয়াবহ বিপাকে পড়েন নগরবাসী। বাসে 2 সিটে একজন করে নিচ্ছে, শত শত যাত্রী রাস্তায় দাঁড়ায় আছে। এইটাও যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে মুভমেন্ট করব? এদিকে গণপরিবহনে যাত্রী সেবার দ্বিতীয় দিনেও সরকারি পরিবহন পুল বিআরটিসিতে দেখা গেছে অতিরিক্ত যাত্রী। তবে অধিকাংশ রুটের বাসে অর্ধেক যাত্রী পরিবহন করায় বিপাকে পড়েন সেবা গ্রহীতারা। প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থেকে বাস পাইছি পল্টন থেকে। 60% অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে জোরপূর্বক। দেশে করোনা সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছরের 1 জুন গণপরিবহনের অর্ধেক আসন ফাঁকা ও 60% ভাড়া বাড়ায় সরকার। বাসের আসন অর্ধেকে নেমে আসার একদিনের মাথায় হঠাৎ করেই রাইড শেয়ারিং সেবা বন্ধের ঘোষণা মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন নগরবাসী। পাশাপাশি এই পেশায় জড়িত মানুষগুলো পড়েছেন মহা সংকটে। কোনো বিকল্প ব্যবস্থাপনা কিংবা সমন্বয় ছাড়া এমন জনদুর্ভোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের অদূরদর্শী থেকেই দুষছেন তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আবারও ভাঙল করোনা সংক্রমণের আগের সব রেকর্ড। গেল 24 ঘন্টায় দেশে শনাক্ত হয়েছে এই যাবৎকালের সর্বোচ্চ 6,469 জন, আর মারা গেছেন গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ 59 জন। এ অবস্থায় হাসপাতালগুলোতে বাড়ছে আইসিইউ এবং শয্যা সংকট। এমন পরিস্থিতিতে দুর্যোগ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীর অকপট স্বীকারোক্তি, সব রোগীকে হাসপাতালে জায়গা দেয়া সম্ভব নয়। জ্বর ও সর্দি নিয়ে প্যারালাইসিসে আক্রান্ত 70 মাকে নিয়ে দুদিন ধরে হাসপাতাল ঘুরছেন 2 সন্তান। অবশেষে হুইল চেয়ার না পেয়ে চেয়ারের হাতল ধরে নিয়ে আসেন নমুনা পরীক্ষা করাতে। এই চিত্র এখন বেশিরভাগ হাসপাতালের। আমি তো এখনো তো বাট সময় আছে 12:30, আরো আধা ঘন্টা আছে, কেন আপনার ফর্মটা দিচ্ছেন না? হতে দেওয়া যাবে না, হতে এটা ওখান থেকে কালেকশনে যেটা হয়েছে হতে এটাই হতে, যদি আপনার যদি হতে বেশি হতে তাড়াহুড়া থাকে আপনি হতে স্পেশালি হতে আপনি বাদ থেকে করেন। গেল 4 মাসের তুলনায় গত 1 সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে করোনার রোগীর ভিড় বাড়ায় তৈরি হয়েছে জটিলতা। পরীক্ষার পাশাপাশি আইসিইউ সহ শয্যা পাওয়া নিয়ে ভোগান্তিতে রোগীরা। 100 জনের বেশি তারা করাবেই না, এরকম করে করে হয়রানি করতেছে। আমি আমার মেয়েকে কালকে লাইনে দাঁড়াই জোর জবরদস্ত একটা ফর্ম নিয়েছি, আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, তাকেও সেই একই অবস্থা, কিন্তু আমি অসুস্থ, আমাকে ফর্ম দেয়নি। আইসিইউ বেড দিতে পারবে না, কারণ 15 লিটার তো বেশি অক্সিজেন এখানে নর্মালি থাকে না, ওটা তো আইসিইউতে যেতে হয়, তখন আইসিইউ ব্যবস্থা করতে পারবে না, ওরা সরাসরি বলে দিচ্ছে। প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তির ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ইতিমধ্যেই হাসপাতালগুলো প্রায় ভরে গেছে। এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বেখেয়ালি ভাবে, অদম্য ভাবে আমরা যদি চলি তাহলে পরে আগামী দিনগুলোতে বিপর্যয় আরো নেমে আসবে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আগের মতো সবকিছু নিয়ন্ত্রণের আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, টিকা নেয়ার পর মানুষের মধ্যে উদাসীনতা বেড়ে গেছে। শোক প্রস্তাবের উপর আলোচনা। নিয়মিত বিরতির পর বৃহস্পতিবার শুরু হলো একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এ সময় সম্প্রতি প্রয়াত সংসদ সদস্য সহ সমাজের বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। ভালো সংগঠন। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনাও। এ সময় মহামারী পরিস্থিতির বিষয়টি উঠে আসে তার কণ্ঠে। প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে নেয়া ব্যবস্থাগুলো আবারও নেওয়া হতে পারে। 29শে মার্চ, 30শে মার্চ, 31শে মার্চ এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে কিছুই বোধহয় হবে না, কিন্তু আমি মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। মাস্ক পরা সহ সর্বত্র সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন সরকার প্রধান। কারণ এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে, নাকেই
এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। সেই ক্ষেত্রে সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। করোনা ভাইরাসের পর থেকে একবার নিয়মিত যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সরষের তেল, একটা নাকের ভিতরে না, নাকের কাছে একটু দিয়ে রাখি, কাজে এটাও কিন্তু সবাই দিতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলের 30টি দেশ থেকে আকাশপথে বাংলাদেশে প্রবেশ বন্ধ করল সরকার। নিষেধাজ্ঞা থাকবে 3রা এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত। অবস্থার অবনতি হলে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে বলেও জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। হাজেরা শিবলির রিপোর্ট। কোভিড-19-এর তৃতীয় ধাপে সংক্রমণ চূড়ায় পৌঁছেছে ইউরোপ, আফ্রিকা সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ। করোনা শনাক্ত রোগী ও মৃত্যুহার বাড়ছে বাংলাদেশেও। এই অবস্থায় সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাজ্য বাদে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 30টি ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সিভিল এভিয়েশন। অবস্থার অবনতি হলে বিমান চলাচল বন্ধ বা সীমিত করা হবে বলেও জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যেসব দেশগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, ওই দেশগুলো থেকে আমরা সাময়িকভাবে আমরা কোনো যাত্রী বাংলাদেশে অ্যাকসেপ্ট করব না। এসব দেশ থেকে সাময়িকভাবে আগামী 18 তারিখ পর্যন্ত কোনো যাত্রী আমরা আশা করছি না বাংলাদেশে আগমন। যদি দেখি যে ঝুঁকিটা বেশি বাড়তেছে, যদি ডিফিকাল্ট হয়, তাহলে আমরা কিছু কিছু ফ্লাইট দরকার হলে বন্ধ করে দেব। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় 3রা এপ্রিল রাত 12টা থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। যেহেতু ওই দেশের পরিস্থিতি এখন ভালো, সেজন্য আমাদের সম্মানিত যাত্রী যারা ইউকে থেকে আসবেন তারা আপাতত হোম কোয়ারেন্টাইন থাকবেন। বাট যদি কারো দরকার হয় তাদের পাসপোর্টটা পর্যন্ত রেখে দেওয়া হবে, যাতে করে তারা বাসার বাইরে থেকে না যায়। এদিকে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বিষয়টি জানা না থাকায় বিপাকে পড়েছেন ইউরোপ ফেরত যাত্রীরা। আমাদেরকে যদি আরো আগে সার্কুলারটা জানতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এয়ারপোর্টের ভিতরে একটা হইচই সিচুয়েশন হচ্ছে, তা আমার মনে হচ্ছে যে পুরো পরিকল্পনা এটাই অগোছালো, তাদের কোনো ম্যানেজমেন্টই নাই। টপ লিস্টে 24টা হোটেল দেওয়া আছে। আমি প্রত্যেকটা হোটেল গিয়ে দেখেছি, সবগুলোই মোটামুটি 90,000 থেকে 1 লাখ টাকার একটা ধাক্কা। করোনা টিকা নিলেও অন্যান্য দেশ থেকে বাংলাদেশে যারা আসবেন তাদের সবাইকেই যাত্রার 72 ঘন্টার মধ্যে করা করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে। হাজেরা শিবলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইউরোপ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে প্রবাসীদের প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যোগ দেব তার সঙ্গে। বাবু। রিচার্ড, বাংলাদেশের করোনার সংক্রমণ রুখতে ইউরোপের সবকটি দেশ এবং তার বাইরের 12টি দেশের যাত্রীদের বাংলাদেশে প্রবেশের যে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসরকারি বিমান চলাচল সংস্থা, সেই খবর শোনার পর ইউরোপের প্রবাসী বাংলাদেশের, বিশেষ করে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা যারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বাংলাদেশে যাওয়ার জন্য, তারা অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে ব্যক্ত করেছেন। আমি প্যারিসের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম, তো তারা বলেছেন যে সর্বশেষ সব ধরনের প্রস্তুতি ছিল এখানকার প্রবাসী বাংলাদেশিদের, তারা দেশে যাওয়ার জন্য সব ধরনের আসলে প্রস্তুতি নিয়েছিলেন। ঠিক সেই সময় আসলে এ ধরনের একটি ঘোষণায় তারা আসলে ঠিক কি করবেন সেটি ভেবে উঠতে পারছে না, কারণ অনেকেই ছুটি নিয়ে রেখেছিলেন এবং তাদের আসলে সব ধরনের প্রস্তুতি ছিল দেশে যাওয়ার জন্য। তারা বলছেন যে এটি আসলে খুব যুক্তিসঙ্গত নয়, কারণ তারা এখান থেকে পিসিআর টেস্ট করেই বাংলাদেশে যাবেন। সেক্ষেত্রে তাদেরকে আসলে কেন এই নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসা হলো সেটি নিয়ে আসলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং ট্রাভেল এজেন্সির মালিক যারা, তারা বলেছেন তারাও আসলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং আজকে অনেকেই গিয়েছেন যে তাদের টিকিট ফেরত দেওয়ার জন্য আসলে টিকিটগুলো কিভাবে ফেরত দেওয়া হবে বা কবে আবার যেতে পারবেন, এখনো সে বিষয়গুলো তারা নিশ্চিত হতে পারছেন। এদিকে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি তারাও আসলে প্রচার করেছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ইউরোপের বেশ কয়েকটি দেশের বাংলাদেশে যদি যাত্রী যান তাহলে তাদেরকে বিমানবন্দর থেকেই প্রাতিষ্ঠানিক আসলে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদের খরচে নির্দিষ্ট হোটেলগুলোতে যেতে হবে। সেই খবর শোনার পরও কিন্তু আমরা দেখেছি যে এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি, তারাও কিন্তু সেই সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এখন যুক্তরাজ্যকে আসলে বাদ দেওয়া হচ্ছে। এটিতেও তারা বলছেন যে যুক্তরাজ্য কিন্তু করোনা সংক্রমণ যেহেতু রয়েছে, সেখানে আসলে যুক্তরাজ্যকে বাদ দিয়ে ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে সে দেশগুলোকে তারা এখানে নিয়ে এসেছেন। এবং আরেকটা বিষয় তারা বলছেন যে তারা আসলে ছুটি নিয়ে রেখেছেন, বিভিন্ন তাদের যে কোম্পানিগুলো আছে এবং যেখানে তারা কাজ করেন সেখান থেকে তারা ছুটি নিয়ে রেখেছেন এবং সব ধরনের আসলে প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই সময় সরকারের এই সিদ্ধান্তটি তাদেরকে আসলে বেশ বিপাকে ফেলে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি যদি আমি ফ্রান্সের করোনা ভাইরাসের বিষয়টি আপনাকে বলি, যে ফ্রান্সের
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দেশব্যাপী 4 সপ্তাহের জন্য যে লকডাউন ঘোষণা করেছিলেন এবং যেটি শনিবার থেকে কার্যকর হবে আমরা দেখেছি, তার ঘোষণার পর কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী প্যারিসে বেশ তৎপর হয়েছে এবং এখানকার যে স্থানগুলোতে জনসমাগম ঘটে, মেট্রো স্টেশন কিংবা অন্যান্য স্থানে তারা বিভিন্ন জনকে আসলে তল্লাশি করছে এবং অনেককেই জরিমানা করছে। তো রিচার্ড, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। করোনা আঘাত হানলেও পদ্মা সেতুর কাজের গতি কমবে না বলে আশা সেতু কর্তৃপক্ষের। প্রকৌশলী ও শ্রমিক সহ প্রকল্প সংশ্লিষ্ট বেশিরভাগই এসেছেন টিকার আওতায়। মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। মার্চ মাসের শেষে কাজের সার্বিক অগ্রগতি 85%। এমন গতিতে এগোলে সংশোধিত লক্ষ্যমাত্রার আগেই স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলে যাবে আশাবাদ কর্তৃপক্ষের। প্রকল্প এলাকা ঘুরে এসে সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। প্রমত্ত পদ্মায় পুরোদমে চলছে স্বপ্ন বোনার কাজ। সেতুর মূল কাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে, এখন চলছে রোড স্ল্যাব বসানো অর্থাৎ সড়ক পথ নির্মাণের কাজ। বলা হচ্ছে 6.15 কিলোমিটারের পুরো সেতুর এরই মধ্যে 4.2 কিলোমিটার অংশে রোড স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। এই 4 নম্বর পিলার থেকে সামনে 7 নম্বর স্প্যান পর্যন্ত এই অংশটুকুতেই এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানোর কাজ বাকি রয়েছে। এছাড়াও 23, 24 ও 25 নম্বর স্প্যানের উপর রোড স্ল্যাব বসানোর কাজ এখনও বাকি। স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই এর উপরে প্রথমে বসানো হবে বিশেষ এক আস্তরণ। এরপর 4 ইঞ্চি পিচ ঢালাই হলেই শেষ হবে সড়ক পথের পুরো কাজ। আবার সংক্রমণ বাড়লেও থেমে নেই গতি। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই 3 শিফটে কাজ চলছে। মাস্ক পরে সবসময় কাজ করি, আবার সবসময় হাউসের ভিতরেই থাকি। আর করোনা নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছে। এ দফায় প্রস্তুতি ভালো থাকায় এখনই কাজের গতি কমানোর পরিকল্পনা নেই। আমাদের কাজের গতি আমরা আগের মতোই রেখেছি, এটা অব্যাহত আছে এবং সেই প্রস্তুতি আমাদের ওখানে হাসপাতালগুলোতে আমরা এটা রেখেছি। রিভাইজ টার্গেটে আসছে বছরের জুনের কথা থাকলেও সেতু কর্তৃপক্ষ বলছে 2022 সালের মার্চেই খুলে দেওয়া হতে পারে পদ্মা সেতু। মূল কাজের জন্য আমাদের 2022 সালের জুন পর্যন্ত সময় আমরা পেয়েছি। আমরা তো টার্গেট করেছি মার্চেই সেতুটা চালু করা। শতভাগ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জাপান থেকে জাহাজে আসা মেট্রো রেল প্রকল্পের 6টি বগি এবং যন্ত্রাংশ 24 ঘন্টার মধ্যেই খালাস হয়েছে। এসব পণ্য দ্রুত নদীপথে ঢাকায় পৌঁছাবে। নেয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তরিকুল ইসলামের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় এমবি এসপিএস ব্যাংকক জাহাজ জাপান থেকে মংলা বন্দরে এসে পৌঁছায়। জাহাজটিতে আনা হয়েছে 6টি বগি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকেলের মধ্যেই পণ্য খালাসের কাজ শেষ হয়। শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একটি বগি নামানো হয়েছিল। বাকি 5টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ বৃহস্পতিবার নামানোর কাজ শেষ হয়েছে। মেট্রো রেলের এসব যন্ত্রাংশ নৌপথে উত্তর দিয়াবাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাবে। এবছর আমরা আরও মিনিমাম 5টা জাহাজ আশা করছি। এগুলো এখান থেকে সব পরিবহন করে নিয়ে যাবে উত্তরা দিয়াবাড়ি, ওইখান থেকে আসবে উত্তরা ডিপোতে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, মংলা বন্দর আগের তুলনায় সক্ষমতা অর্জন করেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ মালামাল বিদেশ থেকে আনার ক্ষেত্রে এই বন্দরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আউটার ব্লাড ড্রেসিং শেষ করার পরে আমরা ইতিমধ্যে আমাদের জাহাজের সংখ্যা অনেক বেড়েছে। আগে 7 মিটার জাহাজ আসতো, এখন 9 মিটার জাহাজ এখানে আসছে। আজ থেকে 2007-10-এর দিকে সম্পূর্ণ একটা মৃতপ্রায় বন্দর ছিল, সেখান থেকে এখন সম্পূর্ণ গতিশীল বন্দরে রূপান্তরিত হয়েছে। মেট্রো রেল প্রকল্পের 144টি বগির মধ্যে প্রথম চালানে এই 6টি আনা হয়েছে। বাকি 138টি বগি 24টি জাহাজ যোগে পর্যায়ক্রমে 2022 সালের মধ্যে মংলা বন্দরে পৌঁছাবে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের পর মেট্রো রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের প্রথম চালান এসেছে মংলা বন্দর দিয়ে। আগামী 1.5 বছরের মধ্যে বাকি যন্ত্রাংশ এ বন্দর দিয়ে পৌঁছাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আবারও করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা সংক্রমণ রোধে বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটি। পাশাপাশি হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়াতে পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়া 371টি ইউনিয়ন সহ 2টি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে 3 দিন ধরেই দেশে করোনা শনাক্ত অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়টি মাথায় নিয়ে বৃহস্পতিবার সংক্রমণ রোধে বিনোদন কেন্দ্র, বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 কারিগরি পরামর্শক কমিটি।
হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শ দিয়ে কারিগরি কমিটি বলছে, গণপরিবহন ও উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানতে আরও সতর্ক হতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট ৩, লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন ও ১১ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদের ২৩১, সিলেট ৩ আসনের নির্বাচন এটা স্থগিত করা হয়েছে। আগামী ১১ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের ২৭৫, লক্ষ্মীপুর ২ আসনের নির্বাচন এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ষষ্ঠ ধাপের যে পৌরসভা নির্বাচন, এটাও আমরা সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এটাও নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে। বন্ধ থাকবে ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হোটেল মোটেল সহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সৈকতে প্রবেশ করতে পারছেন না পর্যটকরা, দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। রাত ৯টা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সব দোকানপাট। সৈকতের প্রতিটি প্রবেশদ্বারে জোরদার করা হয়েছে টুরিস্ট পুলিশের টহল। কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সৈকতে। সাগর তীরেও চলছে পুলিশের টহল। আগত অনেক পর্যটক সৈকতে প্রবেশ করতে চাইলেও দেয়া হয়নি ঢুকতে, ফলে হতাশা নিয়ে ফিরছে হোটেলে। আমরা যখন রওনা দেই ওইগুলো টিকিটগুলো প্রথমে খাটি, তখন করোনার এই আপনার লকডাউনটা হয় নাই, আমাদেরকে প্রশাসন নামতে দিচ্ছে না, অনেক কড়াকড়ি। আমরা খুবই মর্মাহত যে আমরা আসছিলাম সৌন্দর্য দেখার জন্য, হঠাৎভাবে এভাবে যে একটা বন্ধ হয়ে যাবে আমরা বিলিভ করতে পারিনি। আর সৈকতের ব্যবসায়ীরা বলছেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ দোকানপাট সব টুরিস্ট প্লেস আসে দোকানপাট বন্ধ করে দিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট আছে, জেলা প্রশাসন আসে বন্ধ করে দিয়েছে দোকানপাট। জেলা প্রশাসকের মাধ্যমে যদি বললে আমরা আবার আসবো, আবার আমাদের কর্মস্থানে আবার ফিরে আসবো। ১,৫০০ মতো দোকানপাট আছে, সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমরা যার যার বাড়িতে চলে যাচ্ছি। টুরিস্ট পুলিশ জানিয়েছে, করোনার সংক্রমণ বাড়ায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সৈকতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পর্যটকদের বীজ এলাকায় নামানো শেষ, সেই জন্য আমরা বীজ এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করেছি। দোকানপাট বন্ধ আছে। এই কার্যক্রম আগামী 14 দিন অব্যাহত থাকবে। দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে একটি নির্দেশনা পৌঁছায়। এতে হোটেল মোটেল সহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। রাত ১১টার সময় আরও থাকছে, জোয়ারের পানির তোরে সাতক্ষীরার আশাশুনিতে নতুন করে বেড়িবাঁধের আরও ৬টি স্থানে ভাঙন, তলিয়ে আছে শত শত বাড়ি, বিশুদ্ধ পানি ও খাবার সংকট। দেখছেন রাত ১১টার সময়। সাতক্ষীরার আশাশুনিতে ৩ দিনও মেরামত হয়নি জোয়ারের পানির তোরে ভেঙে যাওয়া বেড়িবাঁধ, বরং নতুন করে ভাঙন দেখা দিয়েছে আরও ৬টি স্থানে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন ৪ গ্রামের মানুষ। জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভাঙন ঠেকাতে অনেকটা যুদ্ধে নেমেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। জিওব্যাগ ও মাটি ফেলে ঠেকানো যাচ্ছে না জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া এ বেড়িবাঁধ। উল্টো আরও ৬টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। কলকলিয়ে লোকালয়ে ঢুকছে পানি, ভেঙে গেছে স্থানীয় সড়ক। ভাটার সময় পানি কিছুটা কমলেও জোয়ারের পানিতে থই থই করছে আশাশুনি উপজেলার দয়ার ঘাট ও জেলেখালি সহ 4টি গ্রাম। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট ছাড়াও ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এ অবস্থায় মানবেতর জীবন পার করছেন দুর্গতরা। আমাদের কি দুর্দিন একমাত্র আল্লাহ জানে, তাছাড়া জনগণকে জানবে না। এমন ভাবে স্রোতের পানি আসছে, জোয়ারের পানি, যে বাড়িঘরগুলো বিধ্বস্ত, রাস্তাগুলো সম্পূর্ণ বিধ্বস্ত। রান্না খাওয়ার জায়গা নেই, ছেলেপিলি না খাইও দিন কাটি যাইতেছে। এই বাঁধটা যাতে পুনর্নির্মাণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যাতে টেকসই বেড়িবাঁধের জন্য তার জোর যাবে। দ্রুত বেড়িবাঁধ মেরামত সহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুতই সাহায্য এসে পৌঁছাবে এবং পানি উন্নয়ন বোর্ডে যারা আছে যে কাজটি করে ফেলতে এবং দ্রুতই তাদের মাঝে সাহায্য সহযোগিতা পৌঁছে যাবে। মঙ্গলবার দুপুরের দিকে পূর্ণিমার জোয়ারে নদীর পানি বেড়ে